সময়টা ২০০০ সাল। বিবিসির প্রখ্যাত সাংবাদিক আসামের অধিকারী ভারতের সুবীর ভৌমিক দ্য উইক পত্রিকায় অ্যাবাউটেড মিশন ডিড মোসাদ অ্যাটেম্প টু ইনফিলট্রেট ইসলামিক রেডিক্যালস আউটফিটস ইন সাউথ এশিয়া শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখেন যে ২০০০ সালের ১২ই জানুয়ারি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা কলকাতায় ঢাকা অভিমুখী বাংলাদেশের বিমানে একটি ফ্লাইট থেকে ১১ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তাদের ঢাকায় অবতরণের অনুমতি ছিল, অথচ ভিসা ছিল না। ধারণা করা হচ্ছিল তারা আফগান নাগরিক, কিছু সময় ছিল ইরানের, তারপর ভারতে হয়ে জাহাজে অবতরণের উদ্দেশ্যে বাংলাদেশে যাত্রা শুরু করে। সেই ১১ জনের জাতীয়তার তথ্য নিয়ে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা প্রায় হতবাক হয়ে গিয়েছিলেন। তারা সবাই ইসরায়েলের মোসাদের হয়ে কাজ করছে এবং একটি মিশনে তারা যাচ্ছিল বাংলাদেশ। অনুসন্ধান প্রতিবেদনটিতে বলা হয়, তেল আবিব তাদের মুক্তি নিশ্চিত করতে দিল্লিকে ব্যাপক চাপ প্রয়োগ করে, তারপর অভিযান থেকে তাদের দ্রুত ফেরত নেওয়া হয়। তার মানে শুধু মধ্যপ্রাচ্যেই নয় বা উন্নত বিশ্বেই নয়, খোদ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ছড়িয়ে আছে মোসাদের যাতায়াত। অক্টোবর ২০১৯ স্থানীয় এক পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান কাশেম সোলাইমানি বলেন, মোসাদের পক্ষে তাকে হত্যা করা অসম্ভব। তার এমন কথার জবাবে অক্টোবরের ১১ তারিখ টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে মোসাদ প্রধান জোশি কোহেন তাচ্ছিল্য করে বলেছিলেন, কাশেম সোলাইমানির প্রতি সম্মান রেখেই বলছি, সে এখনো এমন কোনো কাজ করে বসেনি যার জন্য তাকে গুপ্ত হত্যার কথা চিন্তা করবে। বিষয়টা এমন ছিল যে মোসাদের নজরে আসতে হলে কাশেম সোলাইমানিকে এমন কিছু তাৎপর্যপূর্ণ কিছু করতে হবে যার ফলে ইসরায়েল বা মোসাদ বাহিনীর দৃষ্টিতে আসা যায়। এর ঠিক ২ মাস পরে যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় বাগদাদের কাশেম সোলাইমানি নিহত হন। তার এক সপ্তাহ পর এমবিসি নিউজ তাদের অনুসন্ধানমূলক এক প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে কাশেম সোলাইমানির দামেস্ক থেকে বাগদাদে ফ্লাইটের বিস্তারিত তথ্য মোসাদের মাধ্যমে সিআইএ এর কাছে পাঠানো হয়েছিল। কিছুদিন পর কাশেম সোলাইমানির ব্যক্তিগত ফোনে মোসাদ আড়ি পেতেছিল, এমনটাই দাবি করে ইয়াহু নিউজ। এই প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অনেকে এটা গুজব বলে উড়িয়ে দেওয়া যেতে পারত, কিন্তু যদি না ইসরায়েলের একজন অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল বোমাটা না ফাটাতেন। মেজর জেনারেল তামির হাইম্যান ২০২০ সালের শেষের দিকে এক সাক্ষাৎকারে প্রকাশ্যে কাশেম সোলাইমানি হত্যার মোসাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি নিজেও বলেন, যদিও কাশেম সোলাইমানির উপর হামলাটা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু মোসাদই ছিলেন মূল হোতা। সোলাইমানিকে হত্যা করা ছিল ইসরায়েলের পক্ষে এবং মোসাদের জন্য সবচেয়ে বড় অর্জন, যেহেতু ইরান ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। অর্থাৎ কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের সামগ্রিকভাবে মোসাদের উপস্থিতি ছিল। তার মৃত্যু ইরানের জন্য যে কতটা ট্র্যাজেডি ছিল সেটা আমরা সকলেই কিন্তু দেখেছি। তেহরানে অবস্থিত ইমাম হোসেন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক ছিলেন ইসলামিক রেগুলেশনের গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইসরায়েল এবং অনেক পশ্চিমা পরাশক্তির কাছে তিনি ফাদার অফ ইরানস নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম নামেও পরিচিত। নভেম্বর ২০২০ কাশেম সোলাইমানির রক্তের দাগ তখনও শুকায়নি। শোনা গেল মহসিন ফকির জাদেবকে হত্যা করা হয়েছে। এবার ইরানের বাইরে কোনো দেশ নয়, বরং খোদ তেহরান। মোসাদের অপারেশনে কোনো ব্যক্তি অংশ নেয়নি, বরং অপারেশনটি পরিচালনা করা হয় স্বয়ংক্রিয় কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন গানের মাধ্যমে। ইরানের নিরাপত্তা গোয়েন্দা মন্ত্রী মাহবুব আলভি দাবি করেন যে যে ব্যক্তি এই হত্যার পরিকল্পনা করেছিল সে ইরানের সশস্ত্র বাহিনীর একজন সদস্য, মানে ইরানের সশস্ত্র বাহিনীতে স্বয়ং মোসাদের উপস্থিতি। ইরান সামরিক এবং গোয়েন্দা তৎপরতার দিক দিয়ে বেশ শক্তিশালী রাষ্ট্র। শত্রু রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখে, সেটা বলাই বাহুল্য। এমন একটি অবস্থায় তেহরানে মোসাদ এই ঘটনা ঘটাবে কোনোভাবেই ভাবতে পারেনি। অনেকের কাছে এটি বিসর্জ আশ্চর্য লাগলে মোসাদের কাছে এসব গুপ্ত হত্যা একটা পান্তা ভাতের মতো। কারণ কি? কারণ একটাই, তারা তো মোসাদ। তারা যে কোনো কিছু চাইলে যে কোনো সময় যে কোনো দেশে যে কোনো জায়গায় করতে সক্ষমতা রাখে। ইসরায়েলের অনুসন্ধানমূলক সাংবাদিক রনেন বার্গম্যান তার বই দ্য রাইজ অ্যান্ড কিল ফার্স্ট টার্গেটেড অ্যাসাসিনেশন বইতে বলেন, মোসাদ সৃষ্টির পর থেকে ২০০৫ পর্যন্ত প্রায় ৫০০টি অপারেশন চালানো হয়, যেখানে ১০০০-এর ঊর্ধ্বে মানুষ মারা গেছে। মোসাদের চোখ সারা বিশ্বে বিস্তৃত। মধ্যপ্রাচ্য, ইরাক, ইরান, জর্ডান, লেবানন, সিরিয়া, আরব বিশ্বে থেকে শুরু করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কায় তাদের পদচারণা বিস্তৃত। এমনকি ইউরোপও তাদের চোখ থেকে বাদ যায়নি। এটা খুব নিশ্চিতভাবেই বলা যায়, ইসরায়েল রাষ্ট্রের নৈতিক ভিত্তি মূলত ইহুদিদের ঘরে ফেরার প্রেরণা থেকে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত ইহুদিরা ১৮৭০ ও ১৮৮০-র দশকে একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্রের কথা বলতে থাকে।
সেই প্রকল্পকে সামনে রেখে 1897 সালে জায়নিস্ট সংগঠন গড়ে তোলা হয়, যাদের প্রধান উদ্দেশ্যই ছিল ইসরায়েল রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা এবং ইসরায়েল রাষ্ট্রকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। হিটলারের নাৎসি বাহিনীর হাতে প্রায় 60 লক্ষের ঊর্ধ্বে ইহুদিদের মৃত্যুর পর তাদের এই ইহুদি রাষ্ট্রের দাবি আরও জোরালো হতে থাকে। জায়নিস্ট আন্দোলনের ফলশ্রুতিতে ইসরায়েলে প্রথমে ব্রিটিশ ও উপনিবেশিক শক্তি, এরপর সম্মিলিত আরব শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে এক নতুন ইসরায়েল রাষ্ট্রের ভিত্তিকে মজবুত করে রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠার 19 মাসের মাথায় 1949 সালে প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন মোসাদ প্রতিষ্ঠা করে। তবে ইসরায়েলের প্রতিষ্ঠার আগেই যেসব ইহুদি নিষিদ্ধ সংগঠন সংগ্রাম চালাচ্ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে যে কাঠামো গড়ে তুলেছিল তাদেরকে মোসাদের পূর্বসূরি হিসেবে বলা যায়। হিব্রু ভাষায় মোসাদ শব্দের অর্থ ইনস্টিটিউট। আনুষ্ঠানিকভাবে এই গোয়েন্দা সংস্থাটির নাম দ্য ইনস্টিটিউট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন। উল্লেখ্য, ইসরায়েলে আরও দুটি গোয়েন্দা সংস্থা রয়েছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার নাম শেনবাদ এবং সামরিক গোয়েন্দা সংস্থার নাম আগাফ আমদি বা সংক্ষেপে আমান। ইসরায়েলের এই তিন ধরনের গোয়েন্দা সংস্থার মধ্যে মোসাদের কাজ বৈদেশিক অপারেশনগুলো পরিচালনা করা। চরম গোপনীয়তার বেড়াজালে মোড়া মোসাদ সম্পর্কে খুব কমই জানা যায়। যদিও এখন ইসরায়েলের আইন অনুযায়ী শুধুমাত্র সংস্থার প্রধানের নাম প্রকাশ করা হয়, 1996 সালের পূর্বে সেটাও হতো না। মোসাদের প্রতিষ্ঠাতা তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন মনে করছে গোয়েন্দাবৃত্তি ইসরায়েলের প্রথম লাইফ অফ ডিফেন্স। এদের নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাজ্যের MI6 ও কানাডার CSIS এর মতোই। অন্যান্য বৈদেশিক গোয়েন্দা সংস্থার তুলনায় মোসাদের দায়িত্ব বা কাজের পরিধি বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। সংস্থাটির স্বঘোষিত উদ্দেশ্যের মধ্যে রয়েছে ইসরায়েলের সীমানার বাইরে গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রু ভাবাপন্ন দেশগুলোর পারমাণবিক কার্যক্রমকে ব্যাহত করা, দেশে বিদেশে ইসরায়েলের লক্ষ্যবস্তুর উপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা। যেসব দেশে, বিশেষ করে ইসরায়েলের অধিবেশন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না, সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করে মোসাদ। মনে রাখতে হবে, মোসাদ বিশ্বের যে কোনো ইহুদিদের জন্য ইসরায়েলের দ্বার কিন্তু খোলা রয়েছে, যাতে সে সেখানে পাকাপাকিভাবে বসবাস করতে পারে। ইসরায়েলের সীমানার বাইরে বিশেষ অভিযানের পরিকল্পনা ও কার্যকর করার বিশেষ দায়িত্ব পালন করে মোসাদ। তাছাড়া কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্ত হত্যা, বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ, নেটওয়ার্ক তৈরি করা, বিদেশি কূটনৈতিকদের উপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্যান্ডেলস্টান অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় কর্পোরেশনের নীতি নির্ধারণের চেষ্টা ইত্যাদি বিষয় মোসাদের প্রধান এজেন্ডা। ইসরায়েলের সামরিক ও বেসামরিক গোয়েন্দা বিভাগের বাছাই করা কর্মকর্তাদের নিয়ে পরিচালিত মোসাদের মোট 8টি বিভাগ রয়েছে। এর মধ্যে 5টি বিভাগ সম্পর্কে কিছু তথ্য জানা যায়। কালেকশন ডিপার্টমেন্ট মোসাদের সবচেয়ে বড় বিভাগ। এই ডিপার্টমেন্টের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশে গুপ্তচর বৃত্তি করা। বিভিন্ন দেশে কাজ করার জন্য তারা দক্ষ গুপ্তচর নিয়োগ করে থাকে। বহির্বিশ্বে ডিপ্লোম্যাট, ব্যবসায়ী, সাংবাদিক সহ অন্যান্য ছদ্মবেশে কাজ করেন এই বিভাগের নেতারা। পলিটিক্যাল অ্যাকশন এবং লিয়াজো ডিপার্টমেন্ট গ্রুপের কাজ প্রতিটি বন্ধু বা অন্য দেশের গোয়েন্দা ও গুপ্তচর সংস্থার সাথে সমন্বয় করা। স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট গ্রুপকে গুপ্ত হত্যার কাজে ব্যবহার করা হয়। ল্যাব ডিপার্টমেন্ট প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে, নানান মিথ্যা প্রোপাগান্ডা চালায় ও শত্রু শিবিরে ভুল খবর ছড়িয়ে বিভ্রান্তি করে। রিসার্চ ডিপার্টমেন্টের কাজ যাবতীয় গোয়েন্দা গবেষণা ও কাউন্টার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতি বৃদ্ধির জন্য নিরন্তর কাজ করে চলা। কীভাবেই তাদের অপারেশনগুলো সম্পন্ন করে। একটি গুপ্ত হত্যা বা অ্যাসাসিনেশন সম্পন্ন করতে হলে কয়েকটি ধাপে তারা এগোয়। প্রথমে কালেকশন ডিপার্টমেন্টের তথ্য অনুসারে যাকে হত্যা করা হবে তাকে প্রাথমিকভাবে টার্গেট করা হয়। টার্গেট করার পর ওই বিষয় নিয়ে একটি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয় যে তাকে হত্যা করা হলে ইসরায়েল কিভাবে লাভবান হবে। যদি দেখা যায় এই হত্যাকাণ্ড ঘটালে আসলে ইসরায়েল লাভবান হবে, তাহলে এই হত্যার নীল নকশা সাজানো হয়। মোসাদের বিশেষজ্ঞ ইউনিট চূড়ান্তভাবে টার্গেট হিসেবে ফাইল করলে তা পাঠানো হয় গোয়েন্দা সংস্থাটির ঊর্ধ্বতন কমিটির কাছে। এই কমিটির অপারেশন অনুমোদন করা বা বাতিল করার আইনত কোনো বৈধতা নেই। তারা শুধু অপারেশনকে কেন্দ্র করে বিভিন্ন পরামর্শ প্রদান করতে পারে। মোসাদের অপারেশন অনুমোদন বা বাতিল করার বৈধতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে। যদিও বিভিন্ন রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত গ্রহণ করে না। যদি প্রধানমন্ত্রী অপারেশনটি পরিচালনা করার অনুমতি দেন, তাহলে তা বাস্তবায়নের জন্য আবার মোসাদের উপর দায়িত্ব অর্পিত হয় এবং তার ধারাবাহিকতায় মোসাদের পরিকল্পনা মাফিক গুপ্ত হত্যাটি সম্পন্ন করে
হত্যাকাণ্ড বাস্তবায়নের দায়িত্ব পড়ে স্পেশাল অপারেশন ডিপার্টমেন্টের উপর। অপারেশনটি যদি বেশি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ হয় তাহলে এর দায়িত্ব পড়ে মোসাদের একটি বিশেষ ইউনিটের উপর, যাকে বলা হয় কিরণ ইউনিট। এরা গুপ্ত হত্যায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মোসাদের সবচেয়ে আলোচিত গুপ্ত হত্যা মিশন অপারেশন পরিচালনা করে এই কিরণ, যা সারা বিশ্বে গোয়েন্দা অপারেশন হিসেবে দৃষ্টান্ত সৃষ্টিকারী অপারেশন, অপারেশন রেথ অফ গড। ভিডিও শেষ করব আজ, কিন্তু শেষ করার পূর্বে দুইটা ঘটনা বলেই আপনাদেরকে শেষ করব। সেপ্টেম্বর 11, 2001 টুইন টাওয়ার অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই শতকের সবচেয়ে আলোচিত হামলাটি করা হয়। সিআইএ হামলার পেছনে ওসামা বিন লাদেনের আল কায়দাকেই দায়ী করেন। সেই সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় 4,000-এর মতো ইহুদি কাজ করতেন। সেই বছর জেরুজালেম পোস্টের ইন্টারনেট সংস্করণে বলা হয়, হামলার দিন 4,000 ইহুদিদের মধ্যে মাত্র 2 জন মারা যায়। ওই দিন এত বিপুল সংখ্যক ইহুদি কিভাবে নিরাপদে ছিল তার জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারেনি বা দেয়নি। অথচ প্রতিদিন এই সময় প্রায় সমস্ত ইহুদি নাগরিকেরই কিন্তু অফিসে থাকার কথা। ব্যতিক্রম শুধু ওই হামলার দিনটাই। যে মোসাদি ঘটনা ঘটিয়েছে বা এই সম্পর্কে কোনো তথ্য বা এই সম্পর্কে মোসাদি যে জানতো বা মোসাদি করেছে এটা বলা যায় না, বা মোসাদি করেনি এটাও বলা যায় না। তবে এই ঘটনা যে বিশাল একটি সংশয় তৈরি করে এটা বলার অপেক্ষাও কিন্তু রাখে না। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে গাদ্দাফি যে গত 4 থেকে 5 বছর ধরে যার কাছ থেকে নিয়মিত বডি ম্যাসাজ নিত, সেও ছিল একজন মোসাদের এজেন্ট। কতটা সূক্ষ্ম এবং পারদর্শী মোসাদের কার্যক্রম আপনি কিন্তু বুঝতেই পারছেন। মোসাদের মূলত লক্ষ্য একটাই, ইসরায়েলকে বিশ্বের মোড়লদের একজন হিসেবে প্রতিষ্ঠা করা এবং নিজেদের যে রাষ্ট্র সার্বভৌমত্বকে রক্ষা করা। আসলে কি তাই হতে চলেছে? এই বিষয় নিয়ে হয়তোবা আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব কোনো এক পর্বে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।